তিনি আমাদেরকে সংবিধান শিখাচ্ছেন রাত দিন। আমি গণভোট মানবো না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে। সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতার কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানবো না, কিন্তু মানবো কোনটা? নির্বাচন। ভারত যে আমাদেরকে সাহায্য করেছে, চিরতরে তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, ওইটাকে ভোলা যাবে না। ওটাই হলো 71-এর অধ্যায়। তা আমরা তো সংবিধান নিয়ে কিছু একটুখানি পড়াশোনা করেছি। তো উনি যে এত জোর গলায় বলে চলেছে যে গণভোট আমি মানি না, এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এবং তার জন্য উনি সংবিধানকে সাইড করছেন। কোনো সময় কখনো উনি পার্লামেন্টের সভারেনিটি নিয়ে কথা বলছেন। তো কোশ্চেন হলো এখানে যে, আর উনি বলছেন সাংঘাতিক আইন বিশারদ, এটা আইনে নাই, আবেগ দিয়ে দেশ চলে না। তো এখন কথা হলো কি যে বিএনপির একজন খুব শুভাকাঙ্ক্ষী ডক্টর মাহবুবুল্লাহ, আপনারা সবাই নাম শুনেছেন, উনি একটা রিসেন্টলি কথা বলেছেন যে বিএনপির এই আইনের কচকচানিতে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করতাম আমরা বিভ্রান্ত বোধ করছি। মানে উনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। উনি বলছেন এই কচকচানিতে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। দ্য পয়েন্ট হেয়ার ইজ দ্যাট সংবিধান নিশ্চয়ই দেশের একটা সর্বোচ্চ আইন, এবং সে আইনের বাইরে কাজ করা উচিত না কোনো সরকারেরই। তবে কথা হচ্ছে কি, যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, যারা কনস্টিটিউশনাল প্রসেস নিয়ে কাজ করেন, প্রক্রিয়া নিয়ে, যেমন স্যার আইভারজনিস, তারা বলেন যে সংবিধানকে ইন্টারপ্রেট করতে গেলে শুধু আইন দ্বারা করা যায় না, যেটাকে বলা হয় সংবিধানের স্পিরিট, মানে সংবিধানটা কেন রচনা করা হয়েছিল। এটা তো জনগণের দলিল একটা, তাই না? যেরকম আপনার 2014 সালে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে 155 জনকে নিয়ে সরকার গঠন করে ফেললেন, ওটাকে কোনো হাইকোর্টে কিন্তু রিড করা হয় নাই, কিন্তু ওখানে আইন অ্যাপ্লিকেশন করেছিল, কিন্তু স্পিরিট অ্যাপ্লিকেশন করা হয় নাই। সংবিধানের স্পিরিট অ্যাপ্লিকেশন না করলে পরে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। তো এখন উনি বলছেন যেটা একবার বলছেন বাংলাদেশে পার্লামেন্টারি সভারেনিটি, আর একবার বলছেন এটা কনস্টিটিউশনাল সভারেনিটি, যখন যেটা দরকার হচ্ছে। যেরকম একটা কথা উঠেছে জুলাই সনদের, এটাকে আমরা কোনো হাইকোর্টে রিড করতে পারবে কিনা, বলছে না না, কোনো চার্টারই আপনার সংবিধানের উপরে নয়, সুতরাং এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আবার বলছে জুলাই সনদ, এখন জুলাই সনদটা দেখেন, কথা হলো কি, জুলাই সনদটা তো আমাদের নতুন সংবিধান। বাংলাদেশের লোক যে স্বপ্ন দেখেছিল এই জুলাই অভ্যুত্থানের দ্বারা, আমিও তার মধ্যে একজন, যে বাংলাদেশে আমরা নতুন করে একটা সরকার গঠন করব, যে সরকারটা জনগণের সরকার হবে। এখন স্বপ্নটা আমি অনেক দেখেছি, পাকিস্তান আমল থেকেই দেখছি। পাকিস্তান আমলে দেখেছি যে এই পাকিস্তান যায় 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 যায়, আমরা যখন ছাত্র তখন এই পাকিস্তান শেষ হয়ে গেল, বলতে বলতে পাকিস্তান শেষ। আচ্ছা, তারপরে আসলো বাংলাদেশ। বাংলাদেশে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যেটা ডিক্লারেশন, তার সঙ্গে স্বপ্ন পূরণের কোনো জায়গা নাই। এখন অনেকে আপনার বাংলাদেশে অনেক বাঘা বাঘা বুদ্ধিজীবীরা, একটু দলীয় বুদ্ধিজীবী আর কি, তারা বলছেন যে সংবিধানের গৌরবোজ্জ্বল অধ্যায়কে, সংবিধান 72কে নেগেট করতে পারবে না। তো 71কে তো কেউ নেগেট করছে না। 71-এর যে স্বপ্ন দেখা হয়েছিল, গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক বিচার, মানবাধিকার, এগুলি নিয়ে তো জুলাইয়ের কোনো নাই, বিরোধ নাই। বিরোধটা কিন্তু ওইখানে, বিরোধ বলতে পারেন বা যাই বলতে পারেন, যেটা তারা বলছে যে, এটা ইন্ডিয়ান মিডিয়াতেও আপনার এই কথাটা বলে যে 71-এর গৌরবোজ্জ্বল অধ্যায়কে বাদ দেওয়া যাবে না। তো গৌরবোজ্জ্বল অধ্যায় তো আমরা কেউ বাদ দিতে চাচ্ছি না, কারণ যেটা ডিক্লারেশনে ছিল সেটা 24 তো ধারণ করেছে, আমরা সবাই ধারণ করেছি, আমরা ওই রকম দেশই চাই। কিন্তু কোনটার কথা বলা হচ্ছে?
সুতরাং এই জাতীয় আপনার বিভ্রান্তিকর বুদ্ধিজীবীদের কাছ থেকে আসাটা আমি খুবই আশাহত মনে করি। এবং স্বপ্নভঙ্গের ইতিহাস যদি বলেন, সেই স্বপ্নভঙ্গ 71-এ হয়েছে, সেই স্বপ্নভঙ্গ 91-এ হয়েছে। এখনকার স্বপ্নভঙ্গ হবে কিনা জানি না, তবে যেটা আশা করেছিলাম যে আপনার গণ অভ্যুত্থানের পরে এই যে জুলাইয়ের যে আপনার সনদ, আর এই জিনিসটাও তো আমাদের স্যার আইভার জেনিংসের মনে রাখা উচিত যে উনি যে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছেন, বর্তমানে যে আপনার নির্বাচন, যে পার্লামেন্ট, এটা কি কোনো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে তৈরি হয় নাই? এখানে তো আপনার অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে সংবিধান বলতে কিছুই ছিল না 8 তারিখ পর্যন্ত। তারপরে আপনার কোর্টের রেফারেন্স নিয়ে আপনার সরকার গঠন করা হয়েছে, এবং আইনের ভিত্তিটা আসবে কখন? যখন আপনার জুলাই অভ্যুত্থানকে বা এই নতুন সংবিধানকে আপনি থ্যাংক ইউ জুলাই এই নতুন সংবিধানকে আপনি স্বীকার করে নেবেন। এখন আপনি যতক্ষণ এটা স্বীকার করছেন না যে আমি অধ্যাদেশ মানি না, আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ। এটা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের নির্বাচন অবৈধ। সুতরাং আপনি একবার এক এক কথা বলে একটা ধোঁয়াশা কথার সৃষ্টি করছেন, এটা কিন্তু খুব ভালো নয়। যেমন দেখেন, তারা যে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, এবং আমি মনে করি, আমি কিন্তু বিএনপিকে সবসময় কিন্তু সাপোর্ট করতাম। সাপোর্ট মানে হাসিনার বিরুদ্ধে, হয়তো হাসিনা এত অত্যাচার করতো আমাদের উপরে, তা আমরা মনে করেছিলাম যে এই দলটাও তো নিপীড়িত হচ্ছে, এটাকে সাপোর্ট দিয়ে উঠাই, তাহলে এরা হয়তো আমাদেরকে এই জাতীয় একটা সরকারের মতো সরকার আর এস্টাবলিশ করবে না। কিন্তু আমি দেখলাম একটু ভুল বলতে গেল সম্পূর্ণ। যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছে সেটা আমিও বলি, যে এত কচকচানিতে আমি বিভ্রান্ত, এবং এই দলটাকে কি করে আমি সাপোর্ট করব তাও আমি ভেবে পাচ্ছি না। আমি এই বিএনপিকে চিনি না, সোজা কথা। এখন তারা গণ অভ্যুত্থানের সময় তারা দেখেন কি প্রপোজালকে, যে প্রাইম মিনিস্টারকে 2 টার্ম এর বেশি থাকতে পারবে না, এটাকে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা বলেছেন যে আমরা এটাকে 3টা কনসিকিউটিভ টার্মের জন্য নোট অফ ডিসেন্ট দিলাম। দ্বিতীয়টা বলেছে আপনার আপার হাউস কি করে ইলেক্টেড হবে, এবং আপার হাউসটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেক্টেড হবে সেটাও তারা মানে নাই, নোট অফ ডিসেন্ট। তার মানে তারা যেটা প্রপোজ করেছে যে আপার হাউসটাকে কিভাবে হবে, লোয়ার হাউসে যারা যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউসেও আপনার আসন পাবে। তার মানে লোয়ার হাউসের রেপ্লিকা। এটা কিন্তু আপনার কোনো দেশই আপনার আপার হাউস এভাবে তৈরি হয় নাই আমার জানা মতে। প্রপোর্শনাল আপার হাউস তৈরি করার বিভিন্ন ধরনের ইলেকটোরাল, এক এক দেশের রাজনীতির বাস্তবতা এক এক রকম, সুতরাং তারা সেই হিসাবে ইলেকটোরাল লটাকে বানায়, যাতে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন মহিলা, পাহাড়ি, প্রতিবন্ধী, প্রফেশনাল দল, যারা আপনার শ্রমিক, কৃষক, যারা আপনার মেজরিটেরিয়ান সিস্টেমে লোয়ার হাউসে ঢুকতে না পারে, তারা যেন আপার হাউসে ঢুকতে পারে। সুতরাং এইখানেও তার, এবং এটা একটা চেক অন দি লোয়ার হাউস, চেক অ্যান্ড ব্যালেন্স, এটাকেও তারা অপোজ করেছে। তারপরে তারা অপোজ করেছে কনস্টিটিউশনাল কাউন্সিলকে তারা করতে দেবে না, মানে নোট অফ ডিসেন্ট। কনস্টিটিউশনাল কাউন্সিল মানে যে সংবিধান একটা বডি তৈরি করবে, সেটার কারা কারা সদস্য হবে সেটা অবশ্য আলোচনার ভিত্তিতে ঠিক হবে, কিন্তু এই কনস্টিটিউশনাল বডিটা প্রাইম মিনিস্টারের ক্ষমতার বাইরে থাকবে, এবং তারা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান যেরকম দুদক, পিএসসি, অ্যান্টি কারাপশন দুদক, পিএসসি, মানবাধিকার কমিশন, এই প্রতিষ্ঠানগুলিকে তারা নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট দেবে, এটা অপোজ করেছে।
কি ভিত্তিতে? দিস উইল লিমিট দি পার্লামেন্টারি অথরিটি। এখন ওনার কাছ থেকে আমার জানতে হবে যে কোন থিওরির ভিত্তিতে উনি বললেন যে পার্লামেন্টারি অথরিটি আপনার কার্টেল হবে। কারণ পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইটালি, পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইন্ডিয়া, সেসব জায়গায় কিন্তু এই সমস্ত প্রাতিষ্ঠানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে প্রাইম মিনিস্টার আপনার প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেয়, বাই প্রেসিডেন্ট কাউন্সিলের থ্রুতে এটাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। তারপরে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, আমি এখনই শেষ করে দিচ্ছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, সেটা ওনারা অপোজ করেছেন, ওনারা রেফারেন্ডাম অপোজ করেছেন, ওনারা অপোজ করেছেন কনস্টিটিউশনাল কোশ্চেনে কোনো রেফারেন্ডাম হবে না। তারপরে ওনারা অপোজ করেছেন যে ওই অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশনাল বডিতে, এবং উনি অপোজ করেছেন যে আপনার ইয়েতে আপনার জজদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে। মানে যতগুলি প্রপোজাল তারা অপোজ করেছে নোট অফ ডিসেন্ট দিয়ে, সেগুলি সবই আপনার সংবিধানের গুরুত্বপূর্ণ এবং মূল আপনার আর্টিকেলগুলিকে পরিবর্তন করবে, যার দ্বারা আপনার ক্ষমতাকে সীমিত করে রাখা হবে এক্সিকিউটিভের। এবং এই নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদ পাশ করেছে গণভোটের দ্বারা। তার মানে এটা পাশ হয়ে গেছে, কারণ নোট অফ ডিসেন্ট। তারপরে অবশ্য আলী রিয়াজ সাহেব একটা নতুন একটা ক্লজ দিয়ে দিয়েছেন যে যারা নোট অফ ডিসেন্ট দেবে সেটা যদি তাদের ইয়েতে থাকে, ওটাকে কি জেনে বলে ইশতেহার, তাহলে সেটাকে তারা, কিন্তু ইশতেহারে কিন্তু এগুলি নাই, বরঞ্চ ইশতেহারের তারা যা দিয়েছে সেই কয়েকটা আপনার ইয়েকে প্রিন্সিপালকে তারা অপোজ করেছে। আর আমি যেটা বলতে চাই এখন সংক্ষেপে শেষ করে দেব, সেটা হলো যে এই সমস্ত মেটিকুলাস ডিজাইন করে বিএনপি অগ্রসর হয়েছে, এবং তারা গণভোটের ব্যাপারও বলেছে না। মেজর হাফিজ যিনি এখন স্পিকার, বলে নাই যে আমরা গণভোটে রাজি হয়েছি, যদি নির্বাচন না হয় তাহলে এটা কি একটা প্রতারণা নয়? যে সরকার জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে, প্রতারণার আশ্রয় নেয়, তারা কি জনগণের সরকার চালাতে পারবে? এটা আমার একটা প্রশ্ন। এখন শুধু তাই নয়, তারা নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছে, যেরকম আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা তারা একেবারে নষ্ট করে দিচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা করতে হলে যে সমস্ত কনস্টিটিউশনাল ভিত্তি দিতে হয়, সেই ভিত্তিগুলিকে তারা দুর্বল করে দিচ্ছে, এবং বলছে যে সচিবালয়কে পর্যন্ত আমরা করতে দেব না। এবং আর্গুমেন্ট দিয়েছে কি জানেন? দিয়েছে যে সচিবালয় তৈরি করতে গেলে যে টাকা খরচ হবে, তো জনগণের সেই টাকা কেন জনগণ সেই টাকা দিবে? আরে সংবিধান, আরে জুডিশিয়ারি তো একটা কো ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট। তো তুমি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে চাচ্ছ, যেটা আপনার মূল ভিত্তি, যে সাংবিধানিক রাষ্ট্র বা সাংবিধানিক শাসনকে পরিচালিত করতে যার ভূমিকা সংবিধানের জুডিশিয়ারির যে ভূমিকা, সেটাকে তুমি কার্টেল করে দিচ্ছ। তুমি গুম কমিশনকে তুমি করে দিচ্ছ, বাতিল করে দিচ্ছ। তার মানে কি আমাদের আইসিটি আছে সেটাকে তুমি আন্ডারমাইন করছো। তার মানে কি তুমি যখন পাওয়ারে এসছো তখনই আইসিটির প্রসিকিউটরকে সরিয়ে একজনকে দিয়েছো, সে বলেছে যে আমি করব, এটার নাম কি, আমি এটা রিভিউ করব। তারপরে তুমি স্টেট ব্যাংক, বাংলাদেশের গভর্নর, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়েছো, সে নিজেই ঋণ খেলাপি। আবার বলছো যে সংসদে যে সমস্ত লোকরা এসেছে তাদের মধ্যে তারা নাকি 3,000-4,000 কোটি টাকার ঋণ খেলাপি। তোদেরকে নমিনেশন কে দিল? নমিনেশন কেন দেওয়া হলো ঋণ খেলাপিদেরকে? কেন ইলেকশন কমিশন, তার অনেক প্রশ্ন আছে, কেন ইলেকশন কমিশনার তাদেরকে অ্যালাউ করলো ইলেকশন? এটা তো আরপিওতে নাই। তারপরে আপনি বলছেন এতগুলি লোক আপনার ঋণ খেলাপি, তার মধ্যে এস আলমের নাকি 11টা প্রতিষ্ঠান ঋণ খেলাপি, অথচ তাদেরকে কার্য পরিকল্পনা করার জন্য তুমি আদেশ দিয়ে দিয়েছ, তারপরে অ্যালাউ করে দিয়েছ। তারপরে তুমি ব্যাংক আপনাকে জানি ওই যে ব্যাংক রেজলিউশনের যেটা, ওইটাকে তুমি বাতিল করে দিয়েছ। মানবাধিকার কমিশনারকে তুমি দুর্বল করে দিচ্ছ, তুমি পুলিশ কমিশনকে দুর্বল করে দিচ্ছ,
পুলিশরা আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, তার মানে কি? আবার তুমি এখন অ্যারেস্ট শুরু হয়েছে যে তারেক রহমানের সম্বন্ধে কে জানি একটা ক্যারিকেচার করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমাকে একজন জিজ্ঞাসা করলো যে বাক স্বাধীনতা ভণ্ড করেছে সেই জন্য তাকে অ্যারেস্ট করেছে। আমরা না না, একজনের বিরুদ্ধে ক্যারিকেচার লিখলেই সেটা বাক স্বাধীনতা লঙ্ঘন হয় না। তখন হয় তাকে মামলা করতে হয়, মানহানির মামলা, অথবা ওটাকে ইগনোর করতে হয়। আমি যখন একটা দেশের এক্সিকিউটিভ, আমাকে নিয়ে অনেকেই ক্যারিকেচার করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে হরদম ক্যারিকেচার হচ্ছে, তার জন্য তো আপনি অ্যারেস্ট করতে পারেন না। একজন একটা পোস্টিং দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, একজন মহিলা বোধহয় আপনার জ্বালানি নিয়ে। ফরেন পলিসির ব্যাপারে এই জুলাইয়ের অভ্যুত্থানে ছিল যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এটা তো বলি নাই। ভারতের আধিপত্য মেনে নেব না। সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছে শামা আবেদ যে জ্বালানি তেল আমরা পেয়েছি ভারতের কাছে, আমরা কিনেছি তো জ্বালানি তেল 3 জায়গা থেকে কিনি আমরা, মালয়েশিয়া, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া, সেখান থেকে আমরা কিনেছি। সুতরাং আমাদের তো তাদের সঙ্গে চোখ নিচু করে কথা বলতেই হবে। তারপরে বর্তমানে খলিলুর রহমান সাহেব গেছেন আমাদের সম্পর্ক ভালো করার জন্য, সেখানে গিয়ে উনি ভিসা, বাণিজ্য, উনি বর্ডার নিয়েও কোনো কথা বলেন নাই। উনি সামনে যে গঙ্গার পানি চুক্তি আসতেছে সেটা নিয়েও কোনো কথা বলে নাই। তাহলে আমি যেটা মনে করি যে আমরা পূর্বের ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা আলামত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিজমের পদধ্বনি।